আচ্ছা, যে কথা বলছিলাম যে আমরা এখানে মোটামুটি সব কমান্ডই দেখিয়েছি। তো এর মধ্যে এখন দেখাচ্ছিলাম টেক্সট কমান্ড। তো টেক্সট কমান্ডের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কার্ভ বা লাইন যাই বলো ড্র করে নিতে হয়। তো এক্ষেত্রে আমরা একটা কার্ভ ড্র করেছি। তো এখন যদি টেক্সট কমান্ডে ক্লিক করি, তো ধরে নাও ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে বলা হচ্ছে যে কোন কার্ভ বরাবর টেক্সট হবে। তো আমি ক্লিক করলাম, এই কার্ভটি দেখিয়ে দিলাম। তো এখানে দেখাচ্ছে স্প্লাইন 1, হ্যাঁ, মানে এই কার্ভ বরাবর টেক্সট হবে, তার নিচেই আমি টেক্সটটা লিখতে পারবো। আমি টেক্সটটা লিখি মেকানিক্যাল। তো এটা একটু কেমন যেন দেখাচ্ছে। তো আমি একে এই যে নিচে বেশ কিছু অপশন আছে, এগুলো ব্যবহার করতে পারবো। তো এটাকে উল্টো করে দিলাম এবং তার সাথে সাথে এভাবে চেঞ্জ করে দিলাম। তো এখন এই অবস্থায় এটা এখানকার টেক্সট মানে হচ্ছে এটা একটা অবজেক্ট, হ্যাঁ, ড্রয়িং। তো এই ড্রয়িংকে আমি কিন্তু এক্সট্রুড করতে পারবো। তো আমি যদি এক্সট্রুড করি, এই ফিচারে গিয়ে এক্সট্রুডে ক্লিক করলাম, তাহলে দেখো এই টেক্সটটা এক্সট্রুড হচ্ছে। তো এখানে আমি 0.05 দিলাম, তাহলে 0.05 হয়ে গেল। তো এখন কোনো কোনো জায়গাতে বা কখনো দরকার হয় যে বডির উপরে একদম খোদাই করে লোগো বা এই সমস্ত দেয়া থাকে, সেক্ষেত্রে এভাবে আমরা টেক্সট এক্সট্রুড করে বা এক্সট্রুড কাট করে করতে পারি, হ্যাঁ, সরাসরি টেক্সট লিখে। আচ্ছা, এই অংশটা যদি আমরা কেটে দেই, আবার নতুন করে পার্ট নিলাম এবং টপ প্লেনে স্কেচ করলাম। তো এখানে দেখো আরো অপশন আছে। এই টেক্সটের নিচে আছে পয়েন্ট। আমাদের যদি প্রয়োজন হয় আমরা পয়েন্ট নিতে পারি, একটা ক্লিক করলে পয়েন্ট হয়ে গেল, আবার একটা পয়েন্ট। তো এখন আমরা ধরে নাও একটা লাইন করলাম, এই একটা লাইন। তো এই লাইনের মিড পয়েন্টটা আমাদের দরকার। তাহলে আমরা এই পয়েন্ট কমান্ড নিয়ে এই লাইনের উপরে মাউসকে হোভার করতে থাকবো এবং সব জায়গায় দেখাবে এই যে কোইন্সিডেন্টের সিম্বলটা। কোইন্সিডেন্টের সিম্বল মানে যে পয়েন্টটা এই লাইনের উপরে বসবে। তা আমাদের দরকার এই পয়েন্টটা, যে পয়েন্টের কমান্ডটা আমি নিয়েছি, এখন অলরেডি পয়েন্টের কমান্ড নেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ স্কেচ এই ট্যাবের মধ্যে এখানে পয়েন্টের কমান্ড সিলেক্ট করা। তো যদি আস্তে আস্তে হোভার করে মাউস সরিয়ে ঠিক এই মাঝখানে আনলেই দেখো আইকনটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? রিলেশনের দেখতে পাচ্ছ? জি স্যার, হলুদ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে থাকলে কোইন্সিডেন্টের আইকন, আর মাঝখানে চলে আনলে কি হয়? মিড পয়েন্টের আইকন। আচ্ছা, তাহলে এখানে যদি ক্লিক করি, তাহলে এই তো পয়েন্টটা এখন মিড পয়েন্টে, এই পয়েন্টটা অলরেডি লাইনের মিড পয়েন্টে চলে আসে। তো কখনো আমাদের প্রয়োজন হবে পয়েন্ট নেয়া, সেক্ষেত্রে আমরা পয়েন্টের এই অংশ ব্যবহার করতে পারি। এরপরে আমরা তোমাদের ট্রিমও দেখিয়েছি, যে ট্রিম দিলে ট্রিম করে কাটতে পারি। বা কনভার্ট এন্টিটিসও তোমরা দেখেছো, কনভার্ট এন্টিটিস। আর সিলেকশনের কথাটা বলেছিলাম কিনা, যে সিলেকশনের ক্ষেত্রে ধরে নাও এরকম 2-3টা অবজেক্ট আছে। তো এক্ষেত্রে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার ক্ষেত্রে আমি তো প্রথমে একটা একটা করে ক্লিক করতে পারি, যে একটা লাইন ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল চেপে অন্যান্য লাইনগুলো এভাবে করা যেতে পারে। এটা একদম খুব কোর লেভেলে। আর যদি আমার মনে হয় সব 3টা অবজেক্ট একসাথে সিলেক্ট করব, তাহলে এভাবে ফাঁকা জায়গাতে মাউস ক্লিক করে হোল্ড করে ধরে রাখবো, এরপরে পুরো উইন্ডো জুড়ে ছেড়ে দেব, হয়ে গেল, পুরো জায়গাটা সিলেক্ট হয়ে গেল। এখন এভাবে যদি আবার আনলাম, আনার পরে যদি এই অবজেক্টটা পুরোপুরি না আসে, তাহলে দেখবা এই উইন্ডোর ভেতরে আমি যে উইন্ডোটা বা যেই ক্রসটা আমি নিলাম, এই উইন্ডোর ভেতরে যা যা পড়বে শুধুমাত্র সেগুলো সিলেক্ট হবে। অর্থাৎ এই দুটো সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়নি, আর এই পাশের লাইনটা সিলেক্ট হয়েছে। তো এই ধরনের সিলেকশনকে বলে উইন্ডো সিলেকশন, যে লেফট থেকে শুরু করা, লেফট থেকে শুরু করে এরপরে এই উইন্ডোর ভেতরে যা যা পড়বে সেগুলোই শুধুমাত্র সিলেক্ট হবে, উইন্ডো সিলেকশন। আবার আমরা ক্রস সিলেকশন করতে পারি, সেটা হচ্ছে ডান পাশ থেকে শুরু করতে হবে, ডান পাশ থেকে শুরু করে উল্টো দিকে। দেখো এটার কালারও ডিফারেন্ট, এটার কালার ব্লু। তো এই ক্ষেত্রে বিষয় হচ্ছে যে কটা অবজেক্টের সে পুরোপুরি সিলেক্ট হতে হবে না, পুরো উইন্ডোকে কভার করতে হবে না, যে কটা অবজেক্টকে সে টাচ করবে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখো এখানে এই লাইনগুলোকে সে টাচ করেছে, যেগুলোকে সে টাচ করেছে এক প্রান্ত টাচ করলেও সিলেক্ট হয়ে যাবে। এরকম এক প্রান্ত টাচ করলেও সিলেক্ট হয়ে যাবে।
এনিওয়ে আমরা তাহলে একটা ছোট স্কেচ ড্র করি। হ্যাঁ, এগুলো কেটে দিয়ে একটা স্কেচ ড্র করতে পারি। এগুলো কেটে দিয়ে প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করো। একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। একটা রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে আমরা এই পাশে একটা সার্কেল ড্র করি। সার্কেল এটার মিড পয়েন্ট থেকে শুরু করতে চাচ্ছি। তাহলে এটার মিড পয়েন্ট থেকে যদি শুরু করতে চাই, মাউস হোভার করলেই এই মিড পয়েন্ট চলে এসেছে। এই মিড পয়েন্টে ক্লিক করে একদম রেডিয়াস এটা পর্যন্ত আনলাম। এখন এর ভিতরে আরেকটা সার্কেল করতে পারি। এই তো দুটো সার্কেল হয়ে গেল। এখন এই হচ্ছে আমার স্কেচ। আমি একটু ট্রিম করি। এখানে ট্রিম করে মাঝের অংশটা বাদ দিলাম, এই অংশটা বাদ দিলাম। এগুলো বাদ দেওয়া যেতে পারে। এই ট্রিম করে এখন ধরে নাও আমার এই পাশেও ঠিক এরকম অবজেক্টের একটা কপি এই পাশেও থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমি আলাদা করে আবার এই অংশগুলো ড্র করতে পারি, সেটা একটা ওয়ে হতে পারে। আর তা না হলে আমি এই অংশগুলোকে মিরর করতে পারি। হ্যাঁ, দেখো যে মিরর একটা কমান্ড আছে এখানে, মিরর এন্টিটিস। এই মিররকে যদি আমরা ক্লিক করি, মিররকে ক্লিক করার পর দেখো বাম পাশের ফিচার উইন্ডোটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে বলতেছে যে এন্টিটিস টু মিরর, মানে কোন কোন অবজেক্টগুলোকে তুমি মিরর করবে। তো আমরা মিরর করব মূলত এই অংশগুলো। এই অংশগুলো, এই লাইন, উপরের লাইন, নিচের লাইন, এই সার্কেল এবং এই কার্ভ বা হাফ সার্কেল, এই অংশগুলো মিরর করব। মাঝখানে এটা মিরর করার দরকার নেই। তাহলে দেখো এন্টিটিস টু মিররের জায়গাতে এই লাইনগুলো চলে আসছে। আমি যদি আবার নতুন করে মিরর কমান্ডটা নেই, এই মিররে ক্লিক করার পরেই ফিচার উইন্ডোটা পরিবর্তিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এন্টিটিস টু মিরর কি কি মিরর করতে হবে, তা আমি এই ক্রস সিলেকশনের মাধ্যমে এই পর্যন্ত সিলেক্ট করলাম। তার মানে লাইন, সার্কেল, কার্ভ। এবং এর সাথে এর পরের অপশনটাই হচ্ছে যে তারপরে একটা টিক দেয়া আছে কপি। এর মানে আমি মিরর করে যে অংশটা বানাবো সেটা এটার একটা কপি হবে। আর যদি কপি মার্কটা তুলে দেই তাহলে আগের অংশটা মিরর হয়ে পাশে চলে আসবে, কিন্তু আগের অংশটা মুছে যাবে। দরকার নেই, আমরা কপি করি। আর এখানে বলা হচ্ছে মিরর অ্যাবাউট। হ্যাঁ, এবার একটা এক্সিস দেখাতে হবে, যে এক্সিসের রেসপেক্টে মিররটা হবে। তো আমরা যদি এই এক্সিসটা দেখাই, এই এক্সিসটা দেখালে দেখুন এই এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে যে এরকম হবে। যদি এই এক্সিসের রেসপেক্টে মিরর করি এরকম হবে। অথবা আমি যে এই মিরর অ্যাবাউট এই বাম পাশে এই লাইনটাকে কেটে দিলাম, এই লাইনটা বাদ দিলাম। আমি যদি এই লাইনের রেসপেক্টে মিরর করি, এখানে মিরর করলে দেখো এটা ঠিক এরকম হয়ে যাবে। তো এনিওয়ে আমার দরকার নাই লাইন অ্যাবাউট লাইন, এটা ডিলিট করে আমি এই লাইনের রেসপেক্টে মিরর করব। আচ্ছা, এখানে আবার ওই লাইনটা সিলেকশনটা বাদ হয়ে গিয়েছে। আমি লাইনটাও সিলেক্ট করে আসি, এই লাইনটাকেও সিলেক্ট করে আসি। ওকে, আচ্ছা, তাহলে এই পুরো অংশগুলো সিলেক্ট করলাম। আর আচ্ছা, এই পুরো অংশগুলোকে সিলেক্ট করলাম আর এই লাইনের রেসপেক্টে মিরর দিলাম, তাহলে হয়ে গেল। এখন যদি টিক মার্ক দেই, এই দেখো এগুলো মিরর হয়ে গেল। তো মিররের ক্ষেত্রে আর বেশ কিছু সুবিধা আছে। এখন আরেকটা, এখানে এই মাঝখানে যে লাইনটা আছে একে আমার দরকার নাই, একে আমি কনস্ট্রাকশন লাইন করে দিই। ক্লিক করে ফর কনস্ট্রাকশন, তাহলে এটার অবজেক্ট লাইন হিসেবে থাকলো না। তাহলে এই আমার এই অবজেক্টটা খুব সহজেই এক পাশ ড্র করলে আরেক পাশ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে মিরর এটি কিন্তু ডাইনামিক। মানে তুমি দেখো এই ডাইমেনশন যদি চেঞ্জ করো, ধরেন আমি লাইনের ডাইমেনশন, এই লাইন এই পয়েন্ট থেকে লাইনের ডাইমেনশন 2 এর জায়গায় তুমি 1 করে দিলে, তাহলে দুপাশেই চেঞ্জ হয়ে যাবে। ধরেন এখন এখানে এই ডায়ামিটারটা আমরা, এটা 0.25 আছে, এটাকে 0.5 করে দিলাম। আচ্ছা, বেটার এই মাঝখানে সার্কেলটা দিয়ে দেখাই। এটার ক্ষেত্রে শেপ চেঞ্জ হচ্ছে তো রিলেশন নাই। আচ্ছা, স্মার্ট ডাইমেনশনে গিয়ে এই ডাইমেনশনটা আমরা ধরে নাও 0.4 করে দিই। তাহলে 0.4 করলে এই ডান পাশের সার্কেল চেঞ্জ হওয়ার সাথে সাথে বাম পাশেরটা অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। আবার এখানে 1 ছিল, এটাকে 1 কে চেঞ্জ করে আমরা বেটার এখানে ডাবল ক্লিক করি, তাহলে 0.5 যদি করে দিই তাহলে দুপাশেই পরিবর্তন হয়ে যাবে।
তার মানে মিররের ক্ষেত্রে সবচেয়ে ভালো ফ্যাসিলিটিটা হচ্ছে যে তুমি মানে ডাইনামিক, অর্থাৎ এক পাশে চেঞ্জ করলে পুরো অন্য যে অংশগুলো মিরর করা হয়েছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। বাট মিররের ক্ষেত্রে টু মাচ, মানে একটা স্কেচের মধ্যে অতিরিক্ত খুব বেশি মিরর না করাই ভালো। এটা কি বুঝতে পারলে এই কমেন্টটা? তোমরা কি শুনতে পাচ্ছ? কিবোর্ড থেকে কি কিছু চাপতে হবে স্যার? না, কিবোর্ড থেকে কিছু চাপা লাগে না, সব আমি যদি এগুলোকে কাটতে চাই তো এইগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন ডিলিট দিব, কিবোর্ড থেকে ডিলিট হয়ে যাবে সবগুলো। এছাড়া কিবোর্ডে কিছু দরকার না। আচ্ছা ওকে স্যার। এরপরে দেখো আমরা এই আবার একটা রেক্টেঙ্গেল ড্র করি। এরকম একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। রেক্টেঙ্গেল ড্র করে ধরুন আমরা এখানে একটা সার্কেল নিতে পারি। হ্যাঁ, একটা সার্কেল আমরা এখানে ড্র করলাম। তো এই সার্কেল আমার সব জায়গায় হওয়া দরকার, রেক্টেঙ্গেলের এদিকে বা এদিকে বরাবর। তো এক্ষেত্রে আমরা এই যে মিররের পরের একটা অপশন আছে, দেখো লিনিয়ার স্কেচ প্যাটার্ন। হ্যাঁ, প্যাটার্ন করতে পারি। দুটো অপশন আছে, একটা হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন, একটা হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন। তো লিনিয়ার স্কেচ প্যাটার্নে যদি ক্লিক করি, দেখো বাম পাশের ফিচার উইন্ডোটা চেঞ্জ হয়ে গিয়েছে। বাম পাশের ফিচার উইন্ডো চেঞ্জ হয়ে গিয়েছে। আমি বেটার আবার দেখাতে পারি। এই আমরা স্কেচে গেলাম, এখান থেকে এই স্কেচটা অলরেডি হয়ে গিয়েছে, এই যে স্কেচ চালু এখন। স্কেচটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, এইটা ক্লিক ছিল এই জন্য স্কেচটা এরকম হয়ে গিয়েছিল। আমরা যদি স্কেচটাকে আবার নতুন করে এডিট করতে চাই তাহলে স্কেচে ক্লিক করে, এটা তো তোমরা জানোই এডিট স্কেচ। হ্যাঁ, আচ্ছা তো এখন এই লিনিয়ার স্কেচ প্যাটার্নে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে বেশ কিছু অপশন আছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং এন্টিটিস টু প্যাটার্ন। তো আমি যে কাজটা করতে পারি, প্রথমে আমি যে অংশটা প্যাটার্ন করব সেটাতে ক্লিক করব। এই সার্কেলটা করতে চাই, তার সার্কেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে এক্স এক্সিসে কত, প্রথমত যে কত ডিস্টেন্সে হবে। তা আমি এখানে 0.1 ইঞ্চ আছে, এটাকে একটু বাড়াতে পারি, ধরে নাও 0.2 ইঞ্চ করলাম বা 0.3 ইঞ্চ করলাম, তাহলে হয়ে গেল। এখন তার নিচে আছে কতগুলো করতে হবে, এখানে দুটো আছে। তা আমরা যদি বাড়াই 3টা 4টা 5টা 6টা, 6টাই থাকুক, তাহলে 6টা হয়ে গেল। তো তার নিচের অপশন দেখো যে এই লাইন কি স্ট্রেইট সোজা সামনের দিকেই বাড়বে না অ্যাঙ্গেল হবে। তো আমরা যদি অ্যাঙ্গেল বাড়াই তাহলে দেখো এই অ্যাঙ্গেল, এভাবে অ্যাঙ্গেলও চেঞ্জ করা যায়, যে না প্যাটার্নটা অন্য একটা অ্যাঙ্গেলে হবে। আমি এখানে দিয়ে দিতে পারি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই প্যাটার্নটা হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই প্যাটার্নটা হবে, সেটাও দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমি 0 ডিগ্রি রাখলাম। তো এই হয়ে গেল এক্স এক্সিসের দিকে প্যাটার্ন। তার নিচেই আছে ওয়াই এক্সিস। তো এই ওয়াই এক্সিসে প্যাটার্ন সিলেক্ট করা নাই, একটাই দেয়া আছে। আমরা এখানে যদি একটু বাড়িয়ে দিই, 2 করে দিই, তাহলে দেখা যাবে যে ওয়াই এক্সিসের দিকেও বাড়তেছে, কিন্তু স্পেসিংটা খুব কাছাকাছি। তাহলে ওয়াই এক্সিসের নিচে স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, 0.2 রাখলাম, তাহলে স্পেসিং হয়ে গেল। এখন নাম্বার অফ প্যাটার্ন তুমি এখান থেকে 0.2 হয়েছে, এটাকে বাড়াতে পারো। দুটো আছে এক্স ওয়াই লাইন বরাবর, দুটা আরো বাড়ালাম, 3টা 4টা। তাহলে এই 4টা হয়ে গেল। এখন যদি আমরা এখানে টিক মার্ক দেই এখানে অথবা এখানে, তাহলে প্যাটার্ন হয়ে গেল। এরপরেও ওয়াই এক্সিস এর ক্ষেত্রে অপশন আছে। ওয়াই এক্সিস তো অ্যাকচুয়ালি 90 ডিগ্রি এক্স এর সাথে, তো একেও আমি চাইলে এভাবে অ্যাঙ্গেল কম বেশি করতে পারি, চেঞ্জ করতে পারি, অপশন আছে। বা এখানে আমি 90 রাখলাম। এরপরে দেখো এখানে এন্টিটিস টু প্যাটার্ন মানে আর্ক 5, অর্থাৎ ওই সার্কেলটা প্যাটার্ন হবে। এরপর ইনস্ট্যান্স টু স্কিপ, ইনস্ট্যান্সেস টু স্কিপ এর মানে হচ্ছে যে আমার যদি প্রয়োজন হয় যে কোনো একটাকে আমরা বাদ দিব, মানে এখানে তো অনেকগুলো হয়েছে, হতে পারে যে মাঝখানের দুটো বা 4টা আমার দরকার নেই, তাহলে আমি ইনস্ট্যান্স টু স্কিপে এই বড় করি এটা। হ্যাঁ, ইনস্ট্যান্স টু স্কিপে ক্লিক করলে এই এখানে ক্লিক করলে এখন দেখাবে কোনটা আমি বাদ দিতে চাই। সবগুলো সার্কেলের মধ্যে একটি করে ডট চলে এসেছে। তো আমি যেটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলাম, এইগুলো জাস্ট বাদ হয়ে গেল। এখন আমরা টিক মার্ক দেবো। দেখো এই প্যাটার্নের ক্ষেত্রে ওই মাঝখানেগুলো আসলো না। লিনিয়ার প্যাটার্নটা কি বুঝতে পারলে?
কিভাবে করলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে লিনিয়ার প্যাটার্নটা ডিলিট করে দিই। তারপরে আমরা এবার যেটা করতে পারি, আবার একটা সার্কেল আমরা এখানে ড্র করি। আবার একটা সার্কেল আমরা ড্র করি। একটা সার্কেল আমরা এখানে ড্র করলাম। এখন তারপরে এই এখানে দেখো লিনিয়ার স্কেচ প্যাটার্নের ওই ড্রপ ডাউনে ক্লিক করলে সার্কুলার স্কেচ প্যাটার্ন আছে। আমাদের যদি প্রয়োজন হয় পুরো 360 ডিগ্রি জুড়ে প্যাটার্নটা হবে, সেটাও করতে পারি আমরা। দেখো সার্কুলার স্কেচ প্যাটার্নে ক্লিক করার পরেই প্রথম যে অপশনটা ছিল সেটা হচ্ছে পয়েন্ট। কোন পয়েন্টের রেসপেক্টে প্যাটার্নটা হবে আমাদের এখানে অলরেডি সিলেক্ট করাই আছে, আমরা এটা ডিলিট করে দিই। এগুলো প্রথমে হয়তো থাকবে না, এরকম ফাঁকা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের পয়েন্ট সিলেক্ট করতে হবে কোন পয়েন্টের রেসপেক্টে। তো আমরা এই পয়েন্টটা এখানে অরিজিন সিলেক্ট করতে পারি, যে অরিজিন পয়েন্ট। এরপরের অপশনগুলো একটু পরে আসছি। এখানে আছে এন্টিটিস টু প্যাটার্ন, কোন এন্টিটিটা প্যাটার্ন হবে বা কোনগুলো প্যাটার্ন হবে। তাহলে এখানে ক্লিক করে আমি জাস্ট সার্কেলটাতে ক্লিক করলাম। তাহলে এই এখন আসি ওপরে, যে অরিজিনের রেসপেক্টে হবে, সেই অরিজিনের কোঅর্ডিনেট কত 0 0। আমরা এখানে ম্যানুয়ালি কোঅর্ডিনেটও সেট করে দিতে পারি, যে অরিজিন থেকে 10 ইঞ্চ ডানে এবং 20 ইঞ্চ ওপরে, সেটাও করা যেতে পারে। এখানে যদি 10 দিই তাহলে দেখো এই অরিজিন থেকে 10 ইঞ্চ বাইরে চলে গেল। এনিওয়ে দরকার নাই, আমি অরিজিনই রাখলাম। এরপর এখানে বলা হচ্ছে 360 ডিগ্রি এবং ইকুয়াল স্পেসিং। আমার যে কয়টা প্যাটার্ন হবে সেগুলো স্পেস ইকুয়াল থাকবে এবং 360 ডিগ্রির মধ্যেই 360 ডিগ্রির মধ্যে ইকুয়াল থাকবে। তো আমি যদি এটাকে 360 না করে 180 ডিগ্রি করে দিই তাহলে দেখবা এই চারটা প্যাটার্নই কিন্তু এখানে আছে। চারটা প্যাটার্নই আছে এবং সেটা 180 ডিগ্রির মধ্যে ইকুয়াল স্পেসিং হয়েছে, ইকুয়াল স্পেসিং। এখানে আবার দেখা যায় যে চারটা প্যাটার্নের কথা বলা আছে, চারটার জায়গায় আমি 5টা 6টা করতে পারি, 7টা 8টা করতে পারি, সবগুলো করতে পারি, বাট সেগুলো ইকুয়াল স্পেসিং। এখানে আমি 180 না রেখে আবার 360 করে দিলাম, হতে পারে। 360-তে সবগুলোকে ইকুয়াল স্পেসিং রেখেছি। এখন ইকুয়াল স্পেসিং যদি বাদ দিয়ে দিই, এখন দেখাবে যে একটা প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্নের অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল পরপর। তো এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, আমরা চাইলে ম্যানুয়ালি ওইগুলো চেঞ্জ করতে পারি। এই যে কমালাম, যে ম্যানুয়ালি চেঞ্জ করলাম, একটার সাথে আরেকটার এই হবে এই 20 ডিগ্রি করে, 20 ডিগ্রি করে একটা প্যাটার্নের সাথে আরেকটা প্যাটার্নের ডিস্টেন্স। একটা সার্কেলের সাথে একটা সার্কেলের এই অ্যাঙ্গুলার ডিস্টেন্স হবে 20 ডিগ্রি। এছাড়াও আমরা এখানে চাইলে আবার কমাতে বাড়াতে পারি। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এছাড়াও তুমি যদি কোঅর্ডিনেট এক্স ওয়াই ফর্মে দিতে চাও, ওই পয়েন্টটা যে পয়েন্টের রেসপেক্টে কাজ হবে তাকে পোলার ফর্মে দিলেও হবে, যে পয়েন্ট থেকে এখানকার ডিস্টেন্স কতটুকু হবে সেটা এবং অ্যাঙ্গেল পোলার ফর্মেও দেওয়া যায়। এই তো এখন যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে এই প্যাটার্ন হয়ে গেল। এই হচ্ছে প্যাটার্ন। আর ওখানে কিছু টিক মার্ক ছিল যে ডাইমেনশন দেখাবে কি দেখাবে না, এই সেগুলো আর কি। টিক মার্ক থাকলে ডাইমেনশন দেখাবে। এইটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন। সার্কুলার প্যাটার্ন, লিনিয়ার স্কেচ প্যাটার্ন। তো ঠিক আছে, আমরা এটা যদি ক্লোজ করি, নতুন করে আরেকটা পার্ট শুরু করলাম। দেখো আমরা একটা ড্র করি, টপ প্লেনে গেলাম, টপ প্লেনে গিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল একটা জিওমেট্রি ড্র করতে চাই। টপ প্লেন সিলেক্ট করলাম। তো টপ প্লেন সিলেক্ট করে আমার প্রথমে একটা রেক্টেঙ্গেল নিতে পারি, রেক্টেঙ্গেল নিলাম। এরপরে এটাকে আমরা এক্সট্রুড করি, এক্সট্রুড করলাম এই আরবিটারিলি এতটুকু, এই পরিমাণ এক্সট্রুড করলাম। ওকে, দেখো আমাদের এই টপ প্লেন, ফ্রন্ট প্লেন এগুলো কিন্তু অলরেডি আছে। টপ প্লেন হচ্ছে যেটার উপর বেসিস করে আমি ড্র করেছি। তারপরে রাইট প্লেন এই পাশে আছে আর ফ্রন্ট প্লেন পাশে আছে। গুড। এখন এই প্লেনগুলো কিন্তু ভিজিবল না, দেখা যায় না, ক্লিক করলে দেখা যায়। কিন্তু তুমি যদি সবসময় ভিজিবল করে রাখতে চাও তাহলে এই প্লেনের মধ্যে, প্লেন কেন, যে কোনো কিছু স্কেচ হতে পারে, বা দেখো এই স্কেচটাও অ্যাশ কালার হয়ে আছে, তার মানে এটাও ভিজিবল না। যদি আমরা ভিজিবল করতে চাই তাহলে ক্লিক করে এইখানে দেখো একটা চোখের মতো আইকন আছে, চোখ,
এইটা শো ক্লিক করলে ফ্রন্ট প্লেন সবসময় শো হয়ে থাকবে, দেখাবে। তো আমাদের প্রয়োজন নেই। আবার এখানে বাম পাশের আইকনটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই শুধু ব্ল্যাক বা অ্যাশ কালার ছিল, এখন এটার ভেতরে অন্য একটা কালার চলে আসছে। তো আবার এটাকে হাইড করে দিতে পারি। আচ্ছা, এখন আমরা এর উপরে একটা যদি সিলিন্ডার ড্র করি, দিলাম স্কেচ। এইখানে ক্লিক করলে কিন্তু দুটো অপশন, এডিট স্কেচ মানে হচ্ছে এই যে অবজেক্টটা আমরা ড্র করেছি সেটার স্কেচটাকে এডিট করবো, অর্থাৎ রেক্টেঙ্গেলটাকে। সেটা আমরা চাই না, আমরা এখানে স্কেচে গিয়ে নতুন স্কেচ নিলাম। তো এখন আমরা এখানে সিলিন্ডার ড্র করতে পারি। ধরে নাও একটা সিলিন্ডার আমি এখানে ড্র করলাম, এই সিলিন্ডারকেও আলাদা আমি ফিচার করলাম। হ্যাঁ, ফিচার করে একে একটু বাড়িয়ে দিই, এরকম হলো। এখন আমাকে যেটা করতে হবে, আমার ধরো প্রয়োজন যে এখানে আমি একটা স্লট নিব। হ্যাঁ, একটা স্লটের যদি দরকার হয়, যেখান থেকে স্লট ঠিক না, এই সরি রিব যদি দরকার হয়, ওই ওয়েস্ট শেপ একটা রিব যদি আমি দিতে চাই এই সিলিন্ডারটাকে, যাতে রিব কেন দেয় তোমরা বলতে পারো? সংযোগ। হ্যাঁ, এখানে রিব যদি একটা রিব দেওয়ার মানে কি, এখানে একটা রিব আমরা যদি ব্যবহার করতে চাই, রিব নরমালি কেন দিয়ে থাকে ওয়েস্ট শেপের রিব? আচ্ছা যাই হোক বলি আমি, দেখো এই সিলিন্ডারটা তো এখানে দাঁড়িয়ে আছে, পরেও যেতে পারে। তো এর মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ানোর জন্য এখানে আমরা একটা রিব দিতে পারি। এই রিব দিলাম, সেই রিব এটাকে জাস্ট ধরে রাখবে। আচ্ছা, তো আমরা একটা রিব দিতে চাই। আচ্ছা, তার আগে আমি এখানে আরেকটা স্কেচ ড্র করব। একটা স্কেচ ড্র করি, এখানে একটা স্কেচ ড্র করি, এই জায়গাতে একটা লাইন ড্র করি বেটার। এই হচ্ছে লাইন। আচ্ছা থাক, এই হ্যাঁ, এই তো লাইন। তো এখানে আর এই স্কেচটাকে কিছু করব না, এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিলে দেখো এই স্কেচটা সবসময় কিন্তু দেখাচ্ছে। এর কারণ হচ্ছে এই স্কেচের এই যে স্কেচ, এই স্কেচটাই তো লাইন, এই লাইনটা ভিজিবল হয়ে আছে, শো হয়ে আছে স্কেচটা, যেহেতু এটাতে কোনো ফিচার ক্রিয়েট করি নাই। এখানে ক্লিক করলে আমরা আবার এটাকে হাইডও করতে পারবো, যে হাইড করে দিলাম। আচ্ছা, আমার প্রয়োজন নাই, আমি এটাকে শো করাবো, এটা শো হোক। আচ্ছা, তো দেখো আমি যদি একটা রিব এখানে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার ড্রয়িংটা হতে হবে এই জায়গায়, এই পুরো এখান থেকে আমি তোমাদের রিব যদি করতে চাই, এখান থেকে এই নিচ পর্যন্ত একটা ড্রয়িং হবে। কিন্তু আমার যে প্লেনগুলো আছে, দেখো এই প্লেনগুলো যে আছে, একটা আছে ফ্রন্ট প্লেন যেটা আছে এই জায়গাতে, আরেকটা আছে টপ প্লেন যেটা আছে নিচে, এবং আরেকটা আছে রাইট প্লেন যেটা আছে ডান পাশে। আমার এখানে কোনো প্লেন নাই। হ্যাঁ, এখানে কোনো প্লেন নাই যে প্লেনের উপরে আমি ড্র করে রিবটা ড্র করতে পারি। হ্যাঁ, তো কখনো কখনো আমাদের দরকার হবে যে এক্সিস্টিং তিনটা প্লেন ছাড়াও অন্য কোনো জায়গায় কাজ করার জন্য আলাদা প্লেনের দরকার হয়, ডিফারেন্ট কোনো প্লেন। তো সেই প্লেন আমরা ড্র করতে পারি। কিভাবে পারি দেখো, প্লেন ড্র করার জন্য তোমাকে যেতে হবে ফিচারে। ফিচারে গিয়ে এখানে অনেকগুলো অপশন, সেই অপশনগুলোর মধ্যে দেখো রেফারেন্স জিওমেট্রি নামের একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে বেশ কয়েকটা অপশন, তার মধ্যে প্রথমটা হচ্ছে প্লেন। তাহলে প্লেনে যদি আমি ক্লিক করি, প্লেন ক্লিক করার পরে দেখো পাশের ফিচার উইন্ডোটা পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তন হয়ে যাওয়ার পরে এখানে তিনটা অপশন আসছে, ফার্স্ট রেফারেন্স, সেকেন্ড রেফারেন্স, থার্ড রেফারেন্স। এবং এখানে যে অপশনগুলো ছিল একটু আগে, ডিফারেন্ট প্লেনগুলো, আমার স্কেচ, এগুলো কিন্তু এই যে উপরে চলে আসছে। এই দেখো যে পার্ট 5, এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে ওই অপশনগুলো এখানে আমরা দেখতে পাবো, যেগুলো ওই জায়গাতে ছিল একটু আগেই। এগুলো আমরা এখানে দেখতে পাবো। যাই হোক, আমরা হাইড করে রাখি বেটার। আচ্ছা, তাহলে আমরা একটা প্লেন নিব, আমাদের একটা প্লেন দরকার। তো সেই কোথায় একটা প্লেন দরকার, ধরে নাও আমার একটা প্লেন দরকার। আমার টপ প্লেনটা কোথায় আছে বলতে পারো কেউ? টপ প্লেনটা কোথায় আছে? নিচে আছে। তা আমার নিচে টপ প্লেন থেকে 2 ইঞ্চি উপরে একটা প্লেন দরকার। 2 ইঞ্চি উপরে হয়তো এরকম কোন একটা ফাঁকা জায়গাতে এরকম একটা প্লেন কোনো কারণে তোমার প্রয়োজন হলো, তাহলে কি করব? আমি এখন ওই প্লেনতে তো ক্লিক করলাম, এই আগে থেকে এই ফিচারে গিয়ে রেফারেন্স জিওমেট্রিতে গিয়ে প্লেনে ক্লিক করলাম। তার মানে আমি একটা নতুন প্লেন ক্রিয়েট করতে চাই। কোন প্লেনের রেসপেক্টে? টপ প্লেনের রেসপেক্টে। তাহলে এখন আমাকে প্রথমে ফার্স্ট রেফারেন্সে দিতে হবে টপ প্লেন। তাহলে ফার্স্ট রেফারেন্সে টপ প্লেন কিভাবে সিলেক্ট করব? বাম পাশের ফিচার উইন্ডো তো পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা, কোনো অসুবিধা নাই, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে এই দিলাম,
টপ প্লেন ক্লিক করার পরেই এই ফার্স্ট রেফারেন্স ক্লিক করলাম, টপ প্লেন দিলাম। এরপরে সাথে সাথে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে যে টপ প্লেনের প্যারালাল হবে কিনা, টপ প্লেনের পারপেন্ডিকুলার হবে কিনা, টপ প্লেনের সাথে কোইনসাইড করবে কিনা। কোইনসাইড করা মানে টপ প্লেনের মধ্যেই হবে, সেটা খুব একটা সুবিধা হবে না। যাই হোক, আরেকটা হচ্ছে টপ প্লেন থেকে কত দূরে, এখানে দেখা যাচ্ছে 0.1 ইঞ্চ দূরে। আচ্ছা না, আমি চাই 1 ইঞ্চ। 1 ইঞ্চ দিলাম, এই না 2 ইঞ্চ, হ্যাঁ আমাদের 2 ইঞ্চ ছিল, তাহলে এই 2 ইঞ্চ। তাহলে দেখো টপ প্লেনের চেয়ে 2 ইঞ্চ দূরে আরেকটা প্লেন আমরা তৈরি করতে পারি। এটাকে ডিফাইন করার জন্য কিছু দরকার হলো না, আমি টপ প্লেনটা ফার্স্ট রেফারেন্সে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই সে বুঝে গেল যে টপ প্লেনের সাথে রিলেটেড। তাহলে টপ প্লেনের প্যারালাল টপ প্লেন থেকে কত দূরে, 2 ইঞ্চ দূরে। আমার আর সেকেন্ড রেফারেন্সের দরকার নাই, থার্ড রেফারেন্সের দরকার নাই, কোনো রেফারেন্সের দরকার নাই, কারণ এখানে বলা আছে আমি দিতে পারি, বলা আছে সেক্ষেত্রে কনফ্লিক্ট করবে। তো সেক্ষেত্রে বলা আছে ফুললি ডিফাইন্ড। হ্যাঁ, ফুললি ডিফাইন্ড মামুন কোন জিনিস চিড়িয়া, সেক্ষেত্রে এখানে ফুললি ডিফাইন্ড। হ্যাঁ বলো স্যার, আমাকে একটু কোহোস্ট করে দেন, আমি যে বের হয়ে গেছিলাম তো কথা বলতেছে অনেকেই স্যার মাঝে মধ্যে। কি ফারুক না? আচ্ছা, একটু তাহলে অপেক্ষা করতে হবে তোমাকে যদি কোহোস্ট করতে চাই। ফারুক এফ আর আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল এটা প্লেনের থেকে 2 ইঞ্চ দূরে একটা প্লেন, আমরা ঠিক মার্ক দিয়ে দিলাম। এখন দেখো এই প্লেন হয়ে গেল, এই প্লেনটা হচ্ছে টপ প্লেনের চেয়ে 2 ইঞ্চ উপরে। যদি আমার কোনো কারণে প্রয়োজন হয় এখন এই প্লেনে আমি স্কেচ করতে পারবো, এবং এই প্লেনটা কিন্তু সবসময় ভিজিবল। একে তুমি চাইলে এখানে আবার হাইড করে দিতে পারো, দ্যাটস গুড। আমরা একটু শো করিয়ে রাখি। এখন যদি এখানে তুমি ড্র করতে চাও, তাহলে তোমাকে যে কাজটি করতে হবে, প্রথমে প্লেনকে সিলেক্ট করতে হবে নর্মাল অন্যান্য প্লেনের মতোই, তারপরে স্কেচে ক্লিক করো। এখানে স্কেচে ক্লিক করলে এখন এই প্লেনে স্কেচ করা যাবে। এই প্লেনে যদি আমরা স্কেচ করি, একটা সার্কেল নিতে পারি, এই একটা সার্কেল নিলাম। হ্যাঁ, একটা সার্কেল নিয়ে আমি একটু সিম্পল একটু এক্সট্রুড করতে পারি। এটাকে এত বেশি দরকার নাই, এটাকে একটু কম করে এতটুকু এক্সট্রুড হলো। এখন আমি প্লেনটাকে একটু হাইড করে দিই। এটা হতে পারে। হ্যাঁ, এছাড়াও আমরা অন্যভাবে করতে পারি। একে আমরা, আচ্ছা এটা থাক, একটা প্লেন ক্রিয়েট করেছি, তারপরে স্কেচটা থাক। আচ্ছা, আমরা আরেকটা প্লেন করব। এই প্লেনটা তো টপ প্লেনের সাথে প্যারালালি হলো, তার মানে হলো না। আমরা যদি একটা ইনক্লাইন প্লেন করতে চাই, বাঁকা প্লেন, হ্যাঁ বাঁকা প্লেন যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আবার যাও রেফারেন্স জিওমেট্রি প্লেন। এখানে 3টা রেফারেন্স চা হচ্ছে, ফার্স্ট রেফারেন্স, সেকেন্ড রেফারেন্স, থার্ড রেফারেন্স। তো আমরা যেটা করতে পারি, এই লাইনটা দিতে পারি। হ্যাঁ, এই লাইন, দিস লাইন, একটা লাইন দেওয়ার পরে এটা কিন্তু এখনো ফুললি ডিফাইন্ড হয় নাই। এই লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল, মানে লাইন তো শুধুমাত্র হবে না, লাইনের সাথে এটা পুরো যে কোনো জায়গা জুড়ে হতে পারে। তাহলে এক রেফারেন্সে এটা ফুললি ডিফাইন্ড হলো না। সেকেন্ড রেফারেন্সে গিয়ে আমরা এখানে একটি লাইন আছে, এই লাইনটা দিই। এই লাইনটা যেহেতু এটা প্যারালাল না, তার মানে আলটিমেটলি প্লেন করতে পারতেছে না, এই লাইনটা বাদ দিয়ে দিই। সেকেন্ড রেফারেন্সটা ডিলিট করে দিলাম। আমরা বেটার এই কর্নারের লাইনটা দিই, এই লাইনটা, এই কর্নার লাইনটা দিতে পারি। এই দেখো, তাহলে এই একটা প্লেন হয়ে গেল, এটা ফুলি ডিফাইন্ড। হ্যাঁ, ফুলি ডিফাইন্ড, তার মানে এই প্লেনটা এখন এই দুই লাইন এই প্লেন দিয়ে পাস করলো, তাহলে এই প্লেন হয়ে গেল। এই প্লেনটা এরকম একটা বাঁকা প্লেন হবে। তাহলে বাঁকা প্লেন আমি এগুলো চাইলে বড় বড় করে দিতে পারি, প্লেন কোনো প্রবলেম না। এই দেখো প্লেন, তাহলে এই প্লেনেও চাইলে তুমি স্কেচ করতে পারো। তো আমার যদি এই প্লেনে স্কেচ করা দরকার হয়, প্লেনে ক্লিক করব, স্কেচে গিয়ে স্কেচ, এরপরে আমি ধরে নাও এখানে সার্কেল ড্র করলাম, বেটার সার্কেল ড্র করলাম। এই প্লেনের উপরে কিন্তু সেই সার্কেলটা আছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না সবার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো, আমরা এটা থাকুক, এই স্কেচটাও থাকুক, আর প্লেনটাকে আমরা হাইড করে দিই, প্লেনটাকে হাইড করে দিই, প্লেনটাকে হাইড করে দিই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্লেন নিতে পারি, ফিচারে গিয়ে প্লেন, রেফারেন্স জিওমেট্রি প্লেন, এবং এই প্লেনটা
আমরা কি করব, এই প্লেনটা পয়েন্ট দিই। প্রথম রেফারেন্স দিতে পারি পয়েন্ট, দিস পয়েন্ট, এই পয়েন্ট দিতে পারি। এই পয়েন্ট দিলেও প্লেনটা কেমন হবে তারা বুঝতেছে না। প্লেনের সাথে হয়তো এরকম একটি প্রিভিউ দেখাচ্ছে, কিন্তু এটা ফুললি ডিফাইন্ড হলো না। তো এর সাথে আমরা সেকেন্ড রেফারেন্সে আরেকটা পয়েন্ট দিতে পারি। আরেকটা পয়েন্ট ধরে নাও দিস পয়েন্ট, এই কর্নার পয়েন্ট, হ্যাঁ, এই কর্নার পয়েন্ট। তাহলে এই দুই পয়েন্ট দিলে কিন্তু ফুললি ডিফাইন্ড হয় না, কারণ এই দুই পয়েন্টের সাথে এখন কি এই দুই পয়েন্টকে পাস করে এই প্লেনটা কি স্ট্রেট থাকবে নাকি বাঁকা হবে সেটা ডিফাইন্ড হলো না। এরপরে থার্ড রেফারেন্সে গিয়ে আমরা যেটা করতে পারি, এই পয়েন্টটা দিই এরকম। তাহলে দেখো তিনটা পয়েন্ট পাস করে এরকম একটা প্লেন এখানে চলে আসলো, যে দিস প্লেন। এই প্লেনটার মধ্যে তিনটা পয়েন্টই কিন্তু আছে, দেখো এই ফুল একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটা পয়েন্ট। তাহলে এই তিনটা পয়েন্ট দিয়ে পাস করে এরকম প্লেন। তার মানে আমরা বুঝতে পারলাম প্লেন ড্র করার ক্ষেত্রে তুমি যদি পয়েন্ট দাও তাহলে তিনটা দিতে হবে, যদি লাইন দাও তাহলে দুইটা দিতে হবে, আর যদি অন্য কোনো প্লেনের সাথে ডিস্টেন্স ক্রিয়েট করে তৈরি করো সেক্ষেত্রে ওই প্লেনটাকে সিলেক্ট করলেই হয়ে যায়। অন্য যে প্লেনের রেসপেক্টে করতে চাও সেই প্লেনটা সিলেক্ট করলেই হয়ে যায় এবং তার সাথে ডিস্টেন্স দিতে হয়। এছাড়াও কোনো প্লেনের প্যারালাল বা বিভিন্ন অপশন আছে, তোমরা এগুলো একটু ট্রাই করে দেখো, হ্যাঁ, বিভিন্ন সময় এগুলো ট্রাই করা যেতে পারে। তো এই মার্ক করলে এটা প্লেন হয়ে গেল। এই প্লেনে তুমি চাইলে এখন স্কেচ করতে পারো আগের মতোই। তো এই প্লেনটাকেও আমরা হাইড করে দিই। আর এখানে যে ফিচারটা আছে, এই ফিচারটা শূন্যে ভাসানো ফিচার, এই ফিচারটাকে আমরা না রাখি বেটার। এটাকে বাদ দিয়ে দিই। এটা বোধহয় এই ফিচারটা ক্লিক করে একে ডিলিট দিলেই হবে, ডিলিট। এবং এই স্কেচটাকেও আমরা ডিলিট দিই, ডিলিট। ওকে। তো এখন যা বলছিলাম, এখানে আমার একটা রিব ড্র করা দরকার। হ্যাঁ, রিব, এখানে একটা রিব ড্র করা দরকার। তাহলে রিব যদি ড্র করতে চাই, আচ্ছা এটা তো একটা সিলিন্ডার, এর তো একটা এক্সিস আছে তাই না? সিলিন্ডারের একটা এক্সিস থাকে না, কি বলো? থাকে স্যার। এই এক্সিস আমরা দেখতে পাচ্ছি না, একটা টেম্পোরারি এক্সিস আমরা দেখতে পারি। সেটা দেখার জন্য এই দেখো ভিউ কন্ট্রোল থেকে এই চোখের যে আইকন আছে এখানে ক্লিক করলেই দেখতে পাবে অনেকগুলো অপশন, যেগুলো সিলেক্ট করা সেগুলো আমরা দেখতে পাই, আর যেগুলো সিলেক্ট করা না সেগুলো আমরা দেখতে পাই না। তো এই পাশে একটা অপশন আছে টেম্পোরারি এক্সিস, এখানে ক্লিক করলেই আমরা এখানকার টেম্পোরারি এক্সিসটা দেখতে পাচ্ছি। দেখতেছো টেম্পোরারি এক্সিস কিন্তু এখানে দেখাচ্ছে সিলিন্ডারের ভেতরে টেম্পোরারি এক্সিসটা। প্রয়োজনে আমরা এরকম টেম্পোরারি এক্সিস অন করেও বিভিন্ন সময় ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি যদি দরকার হয়। আচ্ছা, তাহলে টেম্পোরারি এক্সিস আপাতত অফ করে দিই, এখনো আমার এই সফটওয়্যারটাতে বোধহয় কিছু বাগ আছে, এটাতে কাজ করার পরে আবার ওগুলো করে না, আবার নতুন করে হয়তো স্টার্ট করা লাগে। এনিওয়ে থাকলেও খুব একটা সমস্যা না। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা রিব দিব। হ্যাঁ, রিব, যেহেতু একটা সিলিন্ডার, একটা চিকন সিলিন্ডার, সেটার মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ে, এই জন্য একটা রিব দিব। তো রিব দেওয়ার জন্য আমাকে এই রিবটা এখানে ড্র করতে হবে। এই আমি যদি দেখাই, এই জাস্ট এখান থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে একদম সারফেসে সে টাচ করবে, একটা ট্রায়াঙ্গুলার রিব। তোমাদের এরকম একটি এই আমরা করতেছিলাম, হ্যাঁ, লাস্ট ক্লাসে বা তোমাদের হোম অ্যাসাইনমেন্টেও দেওয়া আছে রিব ড্র করা, হোম অ্যাসাইনমেন্ট। তো দেখো রিব ড্র করতে চাইলে আমাকে প্রথমে একটা প্লেন নিতে হবে, এই জায়গাটাতে একটা প্লেন নিতে হবে। তো আমি প্রথমে একটা প্লেন নিব। হ্যাঁ, তাহলে একটা প্লেন আমি নেই, ফিচারে গিয়ে রেফারেন্স জিওমেট্রি থেকে একটা প্লেন আমি নিলাম। তো এই প্লেনটা কি হবে, এই প্লেনটা এখানে বরাবর হবে, যাতে এই প্লেনটা হবে প্যারালাল, এই ফ্রন্ট ফেসের প্যারালাল হবে। এই ফ্রন্ট ফেসকে আমি সিলেক্ট করতে পারি, সেটার সাথে প্যারালাল হবে। এদিকে হবে না, নিশ্চয়ই উল্টো দিকে হবে। তাহলে আমি এখানে ক্লিক করলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, ফ্লিপ অফ সাইড। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। কিন্তু এটা কি মাঝখানে এসেছে? এই জায়গার আসেনি কিন্তু, হ্যাঁ আসেনি। তো এখন আমি এই প্লেনটা যেহেতু মাঝখানে আনতে চাই, তাহলে এই লাইনটার মিডলে নিব। হ্যাঁ, এই লাইনটার মিডল সিলেক্ট করলেই তো এই পুরো, মানে সেন্টার সিলেক্ট করলেই কিন্তু হয়ে যায়, সেন্টার সিলেক্ট করলে হয়ে যায়। তাহলে সেন্টার কি এখান থেকে দেখা যাবে? টেম্পোরারি এক্সিস অন করলে সেন্টার দেখা যাচ্ছে, টেম্পোরারি এক্সিস অন করলাম, সেন্টার দেখা যাচ্ছে। এখন আমি সেন্টারটাকে যদি ক্লিক করি, তাহলে
সেন্টারের বেটার আমরা লাইন এইখানে একটা পয়েন্ট সিলেক্ট করব। হ্যাঁ, পয়েন্ট এক্সেস করলে তো ঝামেলা, একটা পয়েন্ট সিলেক্ট করি। আচ্ছা, এখানে পয়েন্ট কিভাবে, এখানে পয়েন্ট তো নাই, তাহলে কি করতে পারি? পয়েন্ট পাচ্ছি না, টেম্পোরারি অ্যাক্সেস দিয়েও খুব একটা লাভ হলো না। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে আসি না, সেটা কি বলো, আগে প্লেন পরে করি। প্লেন পরে করি। আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এই যে স্কেচটা আছে, এই স্কেচটাকে ক্লিক করে এটাকে এডিট করি। এডিট করে এটার এখানে একটা পয়েন্ট দিয়ে নিই, মাঝখানের একটা পয়েন্ট। তাহলে আমি এই যে পয়েন্ট নিলাম, পয়েন্ট নিয়ে তোমরা জানো যে স্কেচের উপরে আনলেই এই পয়েন্ট, এটাই সেন্টার। ক্লিক করলাম, একটা পয়েন্ট এখানে পেলাম। আচ্ছা, গুড, তাহলে হয়ে গেল, স্কেচ থেকে বের হয়ে যাই। এখন আমরা যেটা করব, একটা প্লেন নিব। হ্যাঁ, একটা প্লেন নিব, যে প্লেনটা এই ফেসের সাথে প্যারালাল হবে এবং ওই পয়েন্ট দিয়ে পাস করবে, এরকম একটা প্লেন। তাহলে ফিচারে গেলাম, এই প্লেন রেফারেন্স জিওমেট্রি থেকে প্লেনে গেলাম, এরপরে ফার্স্ট রেফারেন্স হিসেবে এই ফেসটা সিলেক্ট করলাম। ফেসটা সিলেক্ট করার পরেই সে দেখাচ্ছে ফেস থেকে 2 ইঞ্চি এদিকে, না আমার এদিকে না, উল্টো দিকে। এর সাথে হবে প্যারালাল, এই প্যারালাল অপশনটা সিলেক্ট করে রাখি, যে ফেসের সাথে হবে প্যারালাল। প্যারালাল হয়ে এটা হচ্ছে 1 নম্বর রেফারেন্স, ফেসের সাথে প্যারালাল, ফেসের সাথে প্যারালাল। আর সেকেন্ড রেফারেন্স হবে ওই পয়েন্টটা। তাহলে সেকেন্ড রেফারেন্স, সেই পয়েন্টটা আমি সিলেক্ট করতে পারি, দিস পয়েন্ট, এই পয়েন্টটা। তাহলে হয়ে গেল, এটা কিন্তু ফুললি ডিফাইন্ড। ফার্স্ট রেফারেন্স হচ্ছে এই ফেস, এর সাথে প্যারালাল, অ্যান্ড সেকেন্ড রেফারেন্স হচ্ছে ওই পয়েন্ট। তার মানে এর সাথে প্যারালাল থাকলে ওই পয়েন্ট যে জায়গাতে আছে ওখানে সরাসরি আসলেই হয়। তো ওকে, এই হয়ে গেল আমার প্লেন। এই প্লেন আবার এতটুকু মনে করো না, এই প্লেন কিন্তু এগুলো বড় ছোট করা যায়। হ্যাঁ, কোনো সমস্যা নেই, যত বড় করতে চাও তত বড়। তাহলে এখন এই প্লেনে আমি আমার রিবটা ড্র করব। এই প্লেনে আমি আমার রিবটা ড্র করতে চাই। এই প্লেনের নাম হচ্ছে প্লেন 4। এই প্লেনে আমি রিব ড্র করতে চাই। তো যে কাজ আমি এখানে করব সেটা হচ্ছে এই প্লেনে একটা স্কেচ করব। তাহলে প্লেনে ক্লিক করলাম, ক্লিক করে স্কেচ। এখন এটাকে বেটার নর্মাল টু করে নিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। নর্মাল টু, এই তো। এখন কিন্তু আমি ফেসের এই প্লেনে আঁকছি না, আমি কোথায় ড্র করতেছি, ওই যে প্লেনটা নিলাম নতুন, হ্যাঁ, প্লেন 4, যেটা অলরেডি এই মাঝখানে আছে, এই সিলিন্ডারটার মাঝখানে আছে। এবং তোমরা আবার একটু দেখতেও পারো, এটা কিন্তু সিলিন্ডারের মাঝখান দিয়ে পাস করেছে। এই যে প্লেন, এই প্লেন কিন্তু সিলিন্ডারের মাঝখান দিয়ে, খেয়াল করেছো, সিলিন্ডারের মাঝখান দিয়ে পাস করেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই প্লেনটাকে এখানে ড্র করতে পারি। এখানে ড্র করতে পারি, এটাকে নর্মাল টু করে নিই, বেটার। নর্মাল টু, স্পেস চেপে নর্মাল টু করে নিলাম। এখন একটা লাইন ড্র করি এখানে, লাইন। তাহলে লাইন হবে এই সিলিন্ডারকে টাচ করবে, টাচ করবে, এরপরে এই নিচের সারফেসকে টাচ করবে, এই হচ্ছে লাইন। তাহলে আমরা আর দরকার নেই, এতটুকুই আমার স্কেচ। তাহলে এই লাইন। এবার আমরা প্লেনটা হাইড করে দিই, প্লেনটার দরকার নেই আসলে, প্লেনটা হাইড করে দিলাম, প্লেনটা থাকুক, প্লেনটা হাইড করে দিলাম। তো দেখো হয়েছে, এই লাইন, আমি একটা লাইন ড্র করেছি যেটা এই সিলিন্ডারকে টাচ করেছে এবং এই লোয়ার সারফেস অর্থাৎ বক্সের ওপরের সারফেসটাকে টাচ করেছে। এখন আমি এই সিলিন্ডারটা যাতে সোজা হয়ে থাকে এর জন্য মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ানোর জন্য এখানে একটা রিব দিব। তাহলে রিব দেওয়ার জন্য আমার কিন্তু স্কেচ অলরেডি হয়ে গিয়েছে। এই স্কেচটা হচ্ছে একটা লাইন এবং এই স্কেচের নাম হচ্ছে স্কেচ 6। ওকে, তো যাই হোক, এই স্কেচটাকে আমি সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করা মানে এই শুধু এই লাইনটাই সিলেক্ট হওয়া, কারণ এই স্কেচে শুধুমাত্র একটা লাইনই আছে ওই প্লেনে। তো এখন আমি ফিচারে গিয়ে দেখো, এখানে একটা অপশন আছে রিব। রিব, এই রিবে যদি ক্লিক করি, রিবে ক্লিক করার পরে দেখো অনেকগুলো অপশন এসেছে এবং সাথে সাথে একটা প্রিভিউর মতো দেখাচ্ছে, এবং একটা প্রিভিউ দেখাচ্ছে। তো এই প্রিভিউ দেখাচ্ছে, সেটা গুড। এখানে প্রথম যে অপশন আসছে সেটা হচ্ছে থিকনেস। থিকনেস হচ্ছে এরকম একদিকে, শুধু ডান পাশে, দুই দিকে, মাঝখানে, এই ডান, এই কি বলে, বাম পাশে, আমার বাম পাশে, বাম পাশে, ডান পাশে। আর যদি থিকনেস একটু বাড়াতে চাই, এই ধরে নাও থিকনেস হচ্ছে 0.3 বা 0.4, তাহলে 0.4 থিকনেস এর সাথে দুই পাশেই হবে, শুধু ডান পাশে হতে পারে, মাঝখানে
দুই পাশেই হতে পারে অথবা বাম পাশে। তো আমরা দুই পাশেই দিলাম। দুই পাশে দেওয়ার পরে এখানে ডিরেকশনটা কোন দিকে দেখাচ্ছে? উপরের দিকে। কিন্তু আমার রিপটা হওয়া দরকার কোন দিকে? নিচের দিকে, তাই না? রিপটা হবে এই সিলিন্ডারের সাথে টাচ করে এই অংশ জুড়ে। তাহলে আমি ফ্লিপ ম্যাটেরিয়াল সাইডে ক্লিক করতে পারি অথবা এই অ্যারোতে ক্লিক করতে পারি, একই কথা। ফ্লিপ ম্যাটেরিয়াল সাইডে ক্লিক করলাম, এখান থেকে দেখো এটা এই হয়ে গেল, নিচের দিকে হয়ে গেল, তাই না? তাহলে ওকে, এখন আমি শুধুমাত্র মার্ক করে দেব। আমার এটা যেহেতু ড্রাফট হবে না, ড্রাফট দিলাম না, এমনি জাস্ট মার্ক করে দেব। ওকে, দেখো এই যে একটা রিপ হয়ে গিয়েছে। একটা রিপ দেখতে পাচ্ছ? জি স্যার। তোমরা যে সমস্ত কমেন্ট জানো সেগুলো দিয়ে তোমরা রিপ করতে পারো। এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারো, ট্রায়াঙ্গেল ড্র করে পুরোটা এক্সট্রুড করতে পারো, হবে। বাট এটা একটা শর্টকাট কমেন্ট। আমরা আবার একটু এটা ট্রাই করতে পারি। সেটা হচ্ছে আমরা এই রিপটা ডিলিট করে দিই। হ্যাঁ, রিপটা ডিলিট করে দেই, স্কেচটাও ডিলিট করে দেই। প্রথমে আমাদের যে প্লেন, এই যে এই প্লেন, দিস প্লেন, প্লেন তো আসলে এটা সাইজ কোনো ম্যাটার না। তো এই প্লেনের মধ্যেই আমরা ড্র করব। তাহলে প্লেনটাকে সিলেক্ট করলাম, এই প্লেন 4 সিলেক্ট করলাম, এরপর আমরা স্কেচ দিলাম, স্কেচ। তাহলে এই প্লেনে আমার ড্রয়িংটা হবে। এখন আমি বেটার এটাকে নর্মাল টু করে নিই। নর্মাল টু করলে দেখতে সুবিধা হয়। যে এখন ওই প্লেনেই আসি আমি, তাহলে এখন একটা লাইন, আমার প্রথম কাজ হচ্ছে একটা লাইন ড্র করা। তাহলে লাইন এখানে দিলাম, এই জায়গা দিয়ে এই সিলিন্ডারকে টাচ করে আছে, কোইনসাইড করে আছে এরকম একটা লাইন, আর একটা লাইন হচ্ছে ধরে নাও এখানে এই নিচের সারফেসকে টাচ করে আছে। এই দুটো লাইন হয়ে গেল। দুটো লাইন হয়ে গেলে এই আমার অলরেডি ড্রয়িং শেষ। এখন আমার কাজ কিছুই না, এখন আমার কাজ হচ্ছে ফিচারে গিয়ে রিবে যাওয়া। রিপ দিব, রিপ দিলে এখন দেখাচ্ছে রিপ কোন দিকে হবে। আমি দুই ডিরেকশনেই দিলাম, থিকনেসও 0.4 আছে, খালি ডিরেকশন দেখাচ্ছে উপরের দিকে। উপরের দিকে তো রিপ হওয়ার কোনো চান্স নাই, জাস্ট নিচের দিকে দিব। হ্যাঁ, নিচের দিকে দিব। যে এখানে ফ্লিপ ম্যাটেরিয়াল সাইডে ক্লিক করলেই এইভাবে ডিরেকশন চেঞ্জ হয়। তাহলে নিচের দিকে দিব, এই তো হয়ে গেল। টিক মার্ক দিলেই এইভাবে রিপ হয়ে গেল। আচ্ছা, এখন একটু বোঝার বিষয় আছে এখানে। এই রিপটা আমি একদম টপ থেকে পারি কিনা, এটা হচ্ছে ব্যাপার। তার আগে আমি এই প্লেনের নর্মালটা একটু দেখবো, এই প্লেন থেকে তাকালে কেমন দেখা যায়। বা আমি এই ভিউটা দেখি, এটা কি বলে, এই আচ্ছা, এই লেফট সাইড ভিউটা দেখি। লেফট সাইড ভিউতে যদি ক্লিক করি, দেখো লেফট সাইড ভিউটা কেমন দেখাচ্ছে। এটা কি মাঝখানেরটা আমার রিপ না? রিপটা তো মাঝখানেরটা নাকি, না কি বলো? এটাই তো রিপ মাঝখানের, লেফট সাইড ভিউতে। জি স্যার। জি স্যার। একটা বক্স, সিলিন্ডার এন্ড মাঝখানে একটা রিপ। এবং রিপ দেখতে পাচ্ছ কেমন হয়েছে, এরকম একটা কার্ভের মতো, স্ট্রেইট হয় নাই, কিন্তু স্ট্রেইট হয় নাই। তার মানে তুমি রিবের কোইনসাইড পয়েন্ট হয়তো মাঝখানে দিয়েছিলে, তার থেকে ওর আরো একটু বেশি জায়গা লাগে রিপটা তৈরি করতে গেলে, তাই না? কোইনসাইড পয়েন্ট থেকেও তার হয়তো মাঝখানের পয়েন্টটা তুমি সিলেক্ট করেছিলে, যখন স্কেচটা ড্র করেছো তখন তো মাঝখানের পয়েন্ট থেকে এঁকেছো, এরপরে দুই পাশে রিপ হয়েছে, তার থেকেও একটু বেশি জায়গা লাগে। তো এখন আমি যদি এই রিপটা একদম টপ সারফেসে সিলেক্ট করে দিই, তাহলে কি ঘটনা ঘটে একটু আমরা দেখতে চাই। তাহলে আমি করব না, আমি আমার যে এক্সিস্টিং রিবের স্কেচ আছে এটা নিয়ে কাজ করব। এই রিবের আন্ডারেই দেখো, এই বাম পাশে রিবের আন্ডারেই স্কেচ আছে, তাহলে এই স্কেচটাই আমি এডিট করতে চাই, এডিট স্কেচ। আচ্ছা, এই স্কেচটা আমি এডিট করতে চাই, বেটার কাজ করার জন্য নর্মাল টু করে নেওয়া ভালো, নর্মাল টু করে নিলাম। আচ্ছা, এখন আমি একে এই টপে দিয়ে দিলাম, টপে। তাহলে টপে দিলে আমি যখন এই ওকে দিব, তার মানে রিপ হয়ে যাবে। এই স্কেচটা চেঞ্জ করলে তো রিপ হয়ে যাওয়ার কথা, কারণ যেহেতু রিপ অলরেডি করা আছে। দিলেই দেখো এখানে এরর দেখাচ্ছে। এরর দেখানোর কারণ কি বলতে পারো? এরর কেন দেখাচ্ছে, রিপ কেন হচ্ছে না? মাত্রই কিন্তু দেখালাম তোমাদের। যদি এটাকে নিচে দিয়ে দিই তাহলে ঠিকই রিপ হয়। যদি এটাকে নিচে দিয়ে দিই, এখানে দিয়ে দিই, যদি এখানে দিয়ে এটা তো দুই পাশে একটু উপরে উঠে যেতে চাবে, কিন্তু দুই পাশে তো আর কিছু নাই। এই তো দেখছো, যদি নিচে দিয়ে দিই তাহলে হয়, উপরে দিলে হয় না, কারণ উপরে এই পয়েন্টটাকে আমি টাচ করে দিচ্ছি, কিন্তু ওর তো দুই পাশে আরো একটু অংশ উঠা লাগে।
রিবের কনসেপ্টটাই এমন, তাহলে কিন্তু হচ্ছে না, তাহলে রিপ হচ্ছে না। এক্ষেত্রে আমরা কিভাবে রিপ করতে পারি, একটু সহজ বুদ্ধি আছে যে একদম উপরে পয়েন্ট টাচ করে রিপ হবে, এবং প্র্যাকটিক্যালি এভাবেই করে। যখন তুমি এই পার্টটা তৈরি করবে ম্যানুফ্যাকচারিং, এভাবেই হবে। তাহলে আমরা এটার একটু এডিট স্কেচে গিয়ে এটাকে আমরা একটু অন্যভাবে ড্র করবো, নর্মালটা করে নিই যাতে দেখতে ভালো সুবিধা হয়। একে আমরা এখানে দেই, এই পর্যন্ত কোইনসাইড হোক, এর সাথে আমি একটা লাইন, হ্যাঁ এখানে একটা লাইন ড্র করে দিই, এই লাইনটা ধরে নাও এতটুকু। তো এখন যেটা হবে, এখন আমি দিতে পারি রিবের ফিচারটা দিতে পারি, এই দেখো হয়ে গিয়েছে। তার মানে এখন যে হয়েছে, এখন সে নিচ থেকে শুরু হবে, রিপ শুরু হয়ে ওই পর্যন্ত গিয়ে এরপরে যতটুকু আর উপরে যাবে না, ওই যেহেতু লাইন আছে সেই লাইন বরাবর সামনে চলে গেল। এবং অ্যাকচুয়াল রিপ এভাবেই ম্যানুফ্যাকচার করে। এটাই হচ্ছে এক্সাক্ট ওয়ে। একবার দেখা দেন যদি। তুমি যখন এভাবে আইসোমেট্রিক দেখবে তখন অনেক সময় মনে হবে যে ওখানে হয়তো বিষয়টা নাই, একটু বাড়ানো থাকে কিন্তু, হ্যাঁ এরকম দেখলে হয়তো মনে হবে নাই, কিন্তু অ্যাকচুয়ালি একটু বাড়ানো থাকে। তবে হ্যাঁ, তুমি যদি চাও যে ড্র করার ক্ষেত্রে আমি একদম এই সার্কেলের সাথে টাচ করে থাকবে পয়েন্ট, তারপরে নিচে এসে একদম এই যেখানে একটু বাড়তি মনে হচ্ছে না, একটু বাড়তি মনে হচ্ছে না, এই বাড়তি অংশটা থাকবে না, তুমি ড্র করতে পারো। এই লফট কমান্ড দিয়ে করা যায়, এই লফট কমান্ড দিয়ে করা যায়, আমরা হয়তো সুযোগ পেলে দেখব। বাট ওইভাবে তো তুমি ম্যানুফ্যাকচার করতে পারবে না। রিপ বলতে অ্যাকচুয়ালি এরকমই, যে উপরের অংশ সাথে টাচ করে থাকলে তা একটু বাড়িয়ে থাকবে, এই আর কি। দেখো আমি এই রিপটা আবার ড্র করি, হ্যাঁ এই রিপটা আমি আবার ড্র করি, এই আমি সব কেটে দিব, স্কেচ কেটে দিব, তারপরে এই রিপ কেটে দিব, সব কেটে দিব, রিপ কেটে দিলাম, এরপরে রিপের সাথে স্কেচ কেটে দিলাম। আমরা প্রথমে একটা প্লেন এখানে নিয়েছিলাম, সেই প্লেনটা 4 নাম্বার প্লেন, এই প্লেনটা আমরা নিয়েছিলাম। প্লেনটা কিভাবে নিয়েছিলাম, প্লেনের একটা দিয়েছি ফ্রন্ট ফেস, এই ফেসের প্যারালাল হবে এবং এই পয়েন্ট দিয়ে পাস করবে। এই দুটো কনস্ট্রেইনের মাধ্যমে প্লেনটা আমি ড্র করেছি, যাতে মাঝখানে সিলিন্ডারের মাঝখানে প্লেনটা আসে। তাহলে এই প্লেনটা চলে আসলো, চলে আসার পরে আমি এখানে স্কেচে গিয়ে স্কেচ শুরু করব এই প্লেনে। এখন তো এভাবে স্কেচ করা কঠিন, আমি একটু নর্মাল টু করে স্কেচ করি, নর্মাল টু করলাম। এখন আমি স্কেচ করতে পারি যে এই নিচ থেকে শুরু করলাম, এখান থেকে ধরে নাও শুরু করলাম, এখান থেকে শুরু করে এই উপরের পয়েন্ট টাচ করবে আর একটু ভেতরে যাবে। এই হচ্ছে আমার স্কেচ। আমার স্কেচ জাস্ট এখানে ছোট্ট একটু লাইন আর এখানে একটা ত্রিভুজের মতো বাঁকা লাইন। এখন যদি আমি এখানে এটাকে কি বলে রিব আমি করি, ফিচারে গিয়ে রিবে ক্লিক করব, রিবে ক্লিক করলে সে অটোমেটিক দেখো এরকম একটা শেপ আমাকে দিয়েছে, যেভাবে গিয়ে সে সরাসরি উপরে চলে যাবে ডাইরেক্ট। এবং এখানে দেখাই যাচ্ছে যে কিছু গ্যাপ হবে এবং সে সেটাকে সমান করে দেবে। তো ওকে দিয়ে দিলাম, হয়ে গেল রিব। এটা হচ্ছে রিবের ওয়ে। এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটু কমান্ড দেখতে পারি, সেটা হচ্ছে দেখো এখানে আমরা কিন্তু এক্সট্রুডেড, কারো মাইক্রোফোন থাকলে একটু কাইন্ডলি হ্যাঁ অফ করে দিতে হবে। এক্সট্রুডেড বস দেখলাম, রিভলভ দেখলাম, হ্যাঁ এরপরে আর দেখি নাই। এই এক্সট্রুডের মধ্যে দুইটাই দেখেছি। স্যার একটা জানা, হ্যাঁ বলো। স্যার আপনি যে এক্সারসাইজ দিছিলেন স্যার, ওটা শেষের দিকে যে এরকম একটা ছিল আর কি রিপ, তো স্যার ওটা তো বাড়তি অংশ ছিল না আর কি, ওইটাতেও ওটা ছিল, কিভাবে ড্র করছে? সব রিবের বাড়তি অংশ থাকে। বাড়তি অংশ ছাড়া তুমি যদি ড্র করতে চাও তাহলে লফট কমান্ড দিয়ে করতে হবে, লফট, হ্যাঁ লফট কমান্ড দিয়ে করতে হবে। আমরা এই মুহূর্তে লফটটা দেখাচ্ছি না, কেননা লফটটা পরে দেখাবো। তাহলে স্যার আইসোমেট্রিকে থাকার কারণে বাড়তি এটা দেখা যায়নি মানে। বাট হ্যাঁ ঠিক বলেছো, আইসোমেট্রিকে থাকার কারণেই আসলে এটা
মানে গেছে একসাথে কারেন্ট গেছে মনে হয়। আচ্ছা, তাহলে এভাবে আমরা রিপ করতে পারি। তোমরা এই রিপেরটা একটু ট্রাই করো। বেশ কিছু মেকানিক্যাল এটা স্যার শেষ যদি আরেকবার একটু বলতেন স্যার, একটু যদি। রিপের জন্য আমরা এই রিপটা যদি আবার আমরা ড্র করি, এই রিপের অংশটা ধরে নাও ডিলিট করে দিলাম, স্কেচটাও ডিলিট করে দিলাম। প্রথমে আমাকে একটা প্লেন ড্র করতে হয়েছে। প্লেনটা কি আবার দেখাতে হবে নাকি? না স্যার, প্লেন লাগবে না দেখানো। আচ্ছা, তাহলে প্লেনটা আমি সিলেক্ট করলাম। এই প্লেনে এখন আমি স্কেচ করব। স্কেচ, স্কেচ। তো এখন নরমাল টু করি, দেখতে সুবিধা হবে। নরমাল টু দিলাম, নরমাল টু। তো নরমাল টুর পরে এখন আমি স্কেচটা মেইনলি ড্র করব। একটা লাইন ড্র করি। লাইনটা এই নিচ থেকে শুরু হতে পারে। নিচ থেকে শুরু হলো, এই টপে গিয়ে টাচ করবে, টাচ করে আরেকটু বাড়তি থাকবে। হ্যাঁ, অল্প একটু বাড়তি দিলাম, সামান্য। তাহলে বাড়তি দিলে এই হয়ে গেল আমার স্কেচ। নিচ থেকে শুরু হলো, এরপরে টপিকে একটু বাড়তি হলো। এখন আমি ফিচারে গিয়ে জাস্ট রিপ কমান্ডটা ক্লিক করব। রিপ কমান্ড ক্লিক করব। রিপের কোন দিকে, এক পাশে ডান পাশে হবে না বাম পাশে হবে না দুই পাশেই হবে? দুই পাশে হলে এখানে থিকনেস দিতে হবে। আর এখানে ডিরেকশনটা দেখতে হবে, ডিরেকশনটা কোন দিকে? হ্যাঁ, ডিরেকশনটা নিচের দিকে। তার মানে এই স্কেচ থেকে নিচের দিকে যতটুকু ম্যাটেরিয়াল পাবে সেই পর্যন্ত রিপটা হবে। তাহলে এই তো আমি ওকে দিয়ে দিলাম, হয়ে গেল রিপ। এটা হচ্ছে রিপ। হ্যাঁ, এবং অ্যাকচুয়াল রিপগুলো এটা বাম দিক বলবি, এটা মানে ডিফাইন করতে হবে না? কিরকম বুঝি নাই তোমার কথাটা, আবার একটু বলো। মানে লিডটা বসবে কত দূরত্বে, এটা মানে আমাদের এই যে না, এটা বলা লাগবে না। এটা আমি ডিরেকশন যেহেতু এখানে বাঁকা করে ড্র করেছি, রিপের এই রিপ শুধুমাত্র এই রিপগুলো এই ধরনের বাঁকা সারফেস ড্র করার জন্য এই কমেন্টটা, যে এখান থেকে শুরু করে নিচের দিকে যতটুকু ম্যাটেরিয়াল পাবে সেই ম্যাটেরিয়ালে গিয়ে টাচ করবে। এখানে পেলো একটা সারফেস পেলো, আর এই পাশে একটা সারফেস পেলো, দুই সারফেস পর্যন্তই যাবে। যতক্ষণ পর্যন্ত সারফেস না পাবে যেতে থাকবে। আর যদি কোনো সারফেস না থাকে তাহলে রিপ হবেই না, এই আর কি। আচ্ছা, এখানকার বেশ কিছু কমান্ডের মধ্যে আমরা কমান্ড দেখবো। এখানে সুইপ দেখবো আর কাটও দেখবো। বাট তার আগে দেখো, আমরা ফিলেট কমান্ডের সাথে আগে থেকেই পরিচিত, তাই না? স্কেচের ক্ষেত্রে কিন্তু আমরা ফিলেট করেছি। তো এখানে এই 3D শেপেরও কিন্তু ফিলেট করা যায়। এটা ধরো একটা 3D শেপ, এই 3D শেপের আমরা ফিলেট করতে চাই। ফিলেটের মধ্যেও আবার দুইটা উইন্ডো আছে এখানে। দেখতে পাচ্ছ না? ফিলেটের মধ্যে দুইটা, একটা হচ্ছে ফিলেট, অন্যটা হচ্ছে চ্যামফার, তাই না? তাহলে ফিলেটে ক্লিক করলাম। ফিলেটে ক্লিক করার পরেই দেখো অনেকগুলো অপশন আছে এখানে। এই ফিলেট টাইপ, প্রথমে বলা হচ্ছে ফিলেট টাইপ, কি ধরনের ফিলেট হবে?
এই প্রথমটা দেখাতে পারি। প্রথমটা এটাকে বলে কনস্ট্যান্ট সাইজ ফিলেট। এক্ষেত্রে আমি তারপরে যে অপশনটাই প্রথম টাইপ সিলেক্ট করলাম, টাইপ 1 কনস্ট্যান্ট সাইজ ফিলেট সিলেক্ট করলাম। এরপরে বলা হচ্ছে আইটেমস টু ফিলেট, কোন আইটেমটা ফিলেট হবে। তাহলে আমি এখানে এসে ফিলেটে করার ক্ষেত্রেও তোমরা দেখেছো যে কর্নার সিলেক্ট করতে হয়, সারফেস দিয়েও করা যায় বা লাইন দিয়ে করা যায়। তো আমরা এখানে এই এজটা সিলেক্ট করব, 3D এর ক্ষেত্রে এই এজটা সিলেক্ট করব। এজটা যদি ক্লিক করি দেখবো যে ফিলেটের একটা প্রিভিউ চলে আসছে যে কেমন ফিলেট হবে। তো আমি এটাকে বাড়াতে পারি, নিচে গিয়ে সাইজ দেয়া আছে 0.1 ইঞ্চ, আমি ধরে নাও এটা দিয়ে দিলাম রেডিয়াস 0.18। তাহলে এই হলো রেডিয়াস, ফিলেটের রেডিয়াস। ফিলেটের রেডিয়াসটা হলো এরকম 0.18। এরপরে এখানে শো সিলেকশন টুলবার, ট্যানজেন্ট, প্রপাগেশন, মানে এই লাইনের সাথে শুধু কর্নার ফিলেট করা যাবে না স্যার? শুধু কর্নারও করা যাবে, আমরা এক এক করে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে এরকম। তো এরপরে প্রোফাইলটা কেমন হবে, সার্কুলার হবে নাকি কোনিক হবে, তোমরা এগুলো একটা করে অপারেশন করে দেখো, আমি আর এগুলো জাস্ট ওভাবে দেখাচ্ছি না। ফিলেট অপশনের মধ্যেও কিছু আছে, রাউন্ড কর্নার। এনিওয়ে এই প্রথম অপশনটা হচ্ছে ফিলেট, এতে আমরা একটা এইচ সিলেক্ট করলাম, এরপরে টিক মার্ক দিলাম, এই হয়ে গেল। এটা হচ্ছে একটা ফিলেট। তো এই ফিলেটটা হতে পারে, আরেকটা হতে পারে পরে আবার অন্য একটা ফিলেট করি। দেখো এই ফিলেটে ক্লিক করলাম, এখনকার অপশনে সেকেন্ডটা দেখাবো। এটা হচ্ছে ভ্যারিয়েবল সাইজ ফিলেট, যে ফিলেটের সাইজটা ভ্যারি করবে। অর্থাৎ এই এখানে করতে পারি, এখানে করতে পারি, এই কর্নারই সিলেক্ট করলাম, কিন্তু এখানে সাইজ বলে দিতে হবে। এই সাইজের মধ্যে প্রথমটা কত হবে, প্রথম কত থেকে শুরু হবে, প্রথম ধরে নাও 0.18, 0.18। আর সেকেন্ডটা এখানে আমরা বলে দিতে পারি, আনঅ্যাসাইন্ড লেখা না, এখানে আমরা বলে দিতে পারি 0.18। প্রথম হচ্ছে 0.18 আর এখানে এসে শেষ হবে 0.05। তাহলে এরকম হবে, দেখতে পাচ্ছ যে ভ্যারিয়েবল সাইজ। প্রথমে 0.18 রেডিয়াসের ফিলেট শুরু হলো এবং শেষ হলো 0.05 রেডিয়াসে। এখানে ঠিক মার্ক দিই, এই তো এটা হয়ে গেল এরকম ফিলেট, যে একটা বেশি ডায় থেকে কম ডায়তে আসলো, হতে পারে। এরপরে আমরা আবার ফিলেট ক্লিক করি, এখানে দেখো আরো অপশন আছে। এটা হচ্ছে ফেস ফিলেট। ফেস ফিলেট হচ্ছে, তুমি আগে আমরা কি করতাম, একটা কর্নার সিলেক্ট করতাম, কর্নার বলতে একটা এইজ, একটা প্রান্ত সিলেক্ট করতাম। এবার আমরা প্রান্ত সিলেক্ট করব না, এবার আমরা দুটো ফেস সিলেক্ট করব। এই ফেস থেকে শুরু হলো আর পরবর্তীতে এই ফেসে গিয়ে শেষ হবে। এই দুটো ফেস সিলেক্ট করে দিলাম, ফিলেট হয়ে গেল। ওকে, হতে পারে। এই ফিলেটগুলো আমি একটু ডিলিট করে দিই। হ্যাঁ, আচ্ছা ডিলিট করে দিই ফিলেটগুলো, এগুলো কনফ্লিক্ট করবে। আচ্ছা, তাহলে আবার ফিলেট নেই। এই ফিলেট নিলে প্রথমটা হচ্ছে কনস্ট্যান্ট সাইজ, পরেরটা ভেরিয়েবল সাইজ, এরপরে ফেস সিলেক্ট করা, যে দুটো ফেস সিলেক্ট করবো মাঝখানে ফিলেট হয়ে যাবে, এটা হতে পারে। আরেকটা হতে পারে ফুল রাউন্ড ফিলেট। ফুল রাউন্ড ফিলেট মানে আমি 3টা ফেস সিলেক্ট করব। এটা কেমন, এটা হচ্ছে যে উপরের ধরে নাও 3টা ফেসের প্রথম ফেস সিলেক্ট করলাম এই ফেস, তারপরে সেকেন্ড ফেস সিলেক্ট করলাম মাঝখানেরটা, এবং থার্ড ফেস সিলেক্ট করলাম এটা। তাহলে এই যে এরকম, মানে পুরো একটা হাফ সার্কেল হয়ে যাবে। ওই সারফেস থেকে শুরু করে, এই সারফেস থেকে শুরু করে, উপরেরটা থেকে শুরু করে মাঝখানেরটাতে টাচ করে, এরপরে 3টা সারফেসকে টাচ করবে, এরকম একটা হাফ সার্কেল হয়ে যাবে এই টাইপের। ফুল ফেস ফিলেট হতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ফিলেট। এর সাথে আবার চ্যামফারও আছে। তো ফিলেটের এই জায়গাতে চ্যামফার করতে পারো, 3D শেপের চ্যামফার করতে পারো। চ্যামফারের অনেকগুলো অপশন আছে, আমি একটা দুইটা দেখাবো। অ্যাঙ্গেল, ডিস্টেন্স, তুমি অ্যাঙ্গেল দিবে, এরপর ডিস্টেন্স দিবে, এরপরে দুইটা ডিস্টেন্স আমরা করেছিলাম, মনে আছে যে কর্নার পয়েন্ট থেকে অ্যাঙ্গেল দিতে হয়। হ্যাঁ বলো। স্যার অনেকেই জয়েন করতে পারতেছে না ক্লাসে, আর কি ওয়েটিং দেখাচ্ছে। আচ্ছা, আমি এটা লিভ করে আবার নতুন করে ঢুকতেছি।